আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি জান্নাতুন নিসা রজনী। আজকে আমি অনার্স ফিজিক্স ডিপার্টমেন্টের কেমিস্ট্রি 1 এর সেকেন্ড চ্যাপ্টার পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। অধ্যায়ের শুরুতে অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকসমূহ আমি দেখিয়ে দিই। প্রথমে আছে আইসোটোপ, এরপরে আছে রাদারবার্ডের আলফা কণা বিচরণ পরীক্ষা ও পরমাণু নিউক্লিয়াস গঠন, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু কক্ষপথ ব্যাসার্ধ, ইলেকট্রনের শক্তি নির্ণয়। এরপরে আছে আলোক সম্পর্কিত প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব। এরপরে আছে কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যা পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যে ধারণা দিয়ে থাকে তার বিস্তারিত আলোচনা। এরপরে আছে অরবিট, পারমাণবিক অরবিটাল, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, পরিবর্জন নীতি, আহ্বায়ক নীতি, হুন্ডের বহুত্ব। এরপরে আছে N+L এবং সর্বশেষে আছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন। তাহলে শুরু করি। আজকে আমাদের প্রথম টপিক আইসোটপ। আইসোটপ মূলত কি? আমি পার্সোনালি যেভাবে মনে রাখতাম, আইসোটপ উচ্চারণ লাস্টে প আসে, পদে আমরা মনে রাখবো প্রোটন। যেসব পরমাণে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন এবং ভর সংখ্যা পরস্পর থেকে আলাদা, সেগুলোকে মূলত কী বলা হচ্ছে? আইসোটপ বলা হচ্ছে। হাইড্রোজেনের আইসোটপ আছে 3টা, কার্বনের আছে 2টা, অক্সিজেনের আছে 3টা। হাইড্রোজেনের কী আইসোটপ আছে? 3টা। প্রোটিয়াম মানে হাইড্রোজেন 1,1-কে প্রোটিয়াম বলা হয়ে থাকে, 2,1-কে বলা হয়ে থাকে ডিউটেরিয়াম, আর 3,1-কে বলা হয়ে থাকে ট্রিটিয়াম। এরপরে আসি আইসোবার। আইসোবার আমরা কেমন করে মনে রাখবো? আইসোবারের লাস্টে র আছে, বার দিয়ে মনে রাখবো ভর। যেসব পরমাণুর ভর সংখ্যা একই হবে, প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পরে কী বলা হয়ে থাকে? আইসোবার বলা হয়ে থাকে। যেমন কপার 64-29, জিঙ্ক 64-30, পরস্পরে আইসোটপ। মানে এদের দেখো ভর সংখ্যাগুলো কি আছে? সমান আছে। এটা 64, এরও 64, এই জন্য এদেরকে পরস্পরে কী বলা হয়ে থাকে? আইসোবার বলা হয়ে থাকে। এবার আইসোটন দিয়ে মনে রাখবো নিউটন। যেসব পরমাণুতে নিউটন সংখ্যা কী হবে? একই থাকবে, প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন থাকবে, তাদের পরস্পরকে কী বলা হয়ে থাকে? আইসোটন বলা হয়ে থাকে। যেমন সিলিকন, ফসফরাস এবং সালফার, পরস্পরে কি? আইসোটন। আমরা নিউটন সংখ্যা কেমন করে বের করে থাকি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। 30 থেকে 14 বাদ দিলে 16, 31 থেকে 15 বাদ দিলে 16, 32 থেকে 16 বাদ দিলে 16। তাহলে সবগুলোর কি প্রোটন সংখ্যা কী হয়ে থাকে? সমান হয়ে থাকে। সবগুলোর ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান, এই জন্য পরস্পরে এদিকে আইসোটন বলা হয় থাকে। এখান থেকে কোশ্চেন কী কী আসতে পারে? আইসোটপ, আইসোটন, আইসোবার কি বুঝিয়ে লেখো উদাহরণসহ। আরেকটা আসতে পারে আইসোটপ কাকে বলে? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন আইসোটপগুলো এবং এগুলোতে মৌলিক কণিকার সংখ্যা নির্দেশ কর। মানে আমাদের হাইড্রোজেন আইসোটপ কয়টা আছে আমরা জানি? 3টা আছে, 3টা আমরা লিখব। এরপরে লিখব কার্বনের আইসোটপ আছে 2টা, অক্সিজেন আছে 3টা। আইসোটপগুলো আমরা লিখে ফেলেছি। এরপরে বলছে মৌলিক কণিকার সংখ্যা নির্দেশ কর। মৌলিক কণিকা বলতে আমরা বুঝি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। মানে এই 3টাকে মূলত কী বলা হচ্ছে? মৌলিক কণিকা বলা হচ্ছে। এরপরে আমরা যে আইসোটপগুলো পেয়েছি প্রত্যেকটারই মৌলিক কণিকা আমরা বের করে নেব। প্রোটন বের করব, তারপরে ইলেকট্রন বের করব এবং নিউট্রন বের করে নেব। আমরা তো প্রোটন ইলেকট্রন বের করতে পারি। মানে কোনো পরমাণু বাম দিকে নিচের দিকে যেটা থাকে সেটা প্রোটন সংখ্যা, উপরের দিকে যেটা থাকে সেটা তার ভর সংখ্যা, আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা যেটা পেয়ে থাকি সেটা মূলত কি? নিউটন সংখ্যা। এরপরে আমরা আসি নিউক্লিয়াস ফিশন। এখানে আমার বানান একটু মিস্টেক হয়ে গেছে। নিউক্লিয়ার ফিকশন কথাটা কি? ছোট না? অর্থাৎ কোনো একটা বৃহৎ জিনিস ভেঙে কি হবে? ছোট্ট ছোট্ট কিছু একটা তৈরি হবে। যেহেতু নামটা ছোট, এটা দিয়ে মনে রাখবো এই জিনিসগুলোও কি হবে? ছোট হবে। যে বিশেষ ধরনের নিউক্লিয়াস প্রকে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান সংখ্যা বিশিষ্ট 2টি নিউক্লিয়াসের বিভাজনকে মূলত কি বলা হচ্ছে? আমরা সহজভাবে মনে রাখবো, মানে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে যখন ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়ে থাকে সেটাকে মূলত কি বলা হচ্ছে? ফিশন বলা হচ্ছে। যেমন এই যে ইউরেনিয়াম ভেঙে এই যে আমরা 2টা নিউক্লিয়াস পেয়েছি, নিউট্রন পেয়েছি এবং শক্তি পেয়েছি। এরপরে আসি
নিউক্লিয়াস ফিউশন। নামটা বড়, উচ্চারণ করতে বড় লাগে না, অর্থাৎ এটা তার উল্টাটা হবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে যখন একটি বৃহৎ নিউক্লিয়াস গঠন করে থাকে সেটাকে মূলত কী বলা হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখান থেকে কোশ্চেন কী কী আসতে পারে, ফিশন এবং ফিউশনের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আমরা আসি হচ্ছে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের হচ্ছে পরমাণু মডেল কত সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে, 1911 সালে, আর বোরেরটা হয়ে থাকে 1913 সালে। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা আলফা কণার বিচরণ পরীক্ষা নির্ণয় করতে পারি। কেমন করে, এখানে একটা হচ্ছে সোনার পাত আমরা নিয়ে থাকি, সোনার পাতটা যে আবরণ থাকে সেটা মূলত কিসের আবরণ থাকে, জিঙ্ক সালফেটের আবরণ থাকে, আর এখানে আলফা কণা প্রবেশ করানো হয়ে থাকে। আর আলফা কণা কি, আলফা কণা আমরা জানি হিলিয়াম হচ্ছে 2+ মূলত কি বলা হয়ে থাকে, আলফা কণা বলা হয়ে থাকে। এখানে ভর সংখ্যা 4 এবং হচ্ছে প্রোটন সংখ্যা মূলত 2, এটাকে মূলত কি বলা হচ্ছে, আলফা কণা। এটা মূলত কি হচ্ছে, আলফা কণা। এটাকে মূলত কি করা হয়ে থাকে, এই সোনার পাত্রের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়ে থাকে এবং এখান থেকে এটা কি হয়ে থাকে, বিচরণ হয়ে থাকে। এটা মূলত আমরা কোথা থেকে পেয়ে থাকি, রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। এছাড়া রাদারফোর্ডের পরমাণু মডেলকে আবার সৌরজগতের সাথে তুলনা করা হয়ে থাকে। সৌরজগৎ মানে সূর্যকে কেন্দ্র করে যেমন হচ্ছে গ্রহ উপগ্রহগুলো ঘুরে থাকে, ঠিক তেমনি হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন হচ্ছে ইলেকট্রন, প্রোটন এগুলো হচ্ছে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই জন্য হচ্ছে মূলত কি এটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়ে থাকে। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রথম আমরা নিউক্লিয়াসের ধারণা পেয়ে থাকি এবং রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে থাকেন। এরপরে আসি হচ্ছে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল থেকে আমরা কিসের ধারণা পেয়ে থাকি, প্রথমে পেয়ে থাকি ইলেকট্রনের স্থির কক্ষপথ এবং শক্তি স্তর বা অরবিট সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। মানে হচ্ছে ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে থাকে সেগুলোকে মূলত কি বলা হচ্ছে, শক্তি স্তর বা হচ্ছে অরবিট। এখন ইলেকট্রনের প্রথম কক্ষপথে মানে n মূলত হচ্ছে ইলেকট্রন সংখ্যা। n যদি 1 হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে প্রথম কক্ষপথ, n যদি 2 হয়ে থাকে তাহলে সেটা দ্বিতীয় কক্ষপথ, n 3 হলে সেটা তৃতীয় কক্ষপথ, n 4 হলে সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। এই কক্ষপথগুলোকে আবার আলাদা একটি নাম দেওয়া হয়েছে। যদি প্রথম কক্ষপথ হয় সেটাকে কে বলা হয়ে থাকে, সেকেন্ড কক্ষপথ হলে L, থার্ড কক্ষপথ হলে হচ্ছে M, আর ফোর্থ কক্ষপথ হলে হচ্ছে সেটাকে N বলা হয়ে থাকে। এছাড়া আমরা কিসের ধারণা পেয়ে থাকি, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা পেয়ে থাকি। কৌণিক ভরবেগকে হচ্ছে এম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এম্পিয়ার NH বাই হচ্ছে 2π। এছাড়া আমরা কিসের ধারণা পেয়ে থাকি, শক্তি শোষণ এবং বিকিরণ। শক্তি শোষণ এবং বিকিরণ কীভাবে হয়ে থাকে, ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, ইলেকট্রন তার স্থান পরিবর্তন করে থাকে। তো এই স্থান পরিবর্তনে করার সময় ইলেকট্রনগুলো শোষণ হতে পারে এবং বিকিরণ হতে পারে। শোষণ কখন হয়ে থাকে, তখন নিম্ন থেকে উচ্চের দিকে ধাবিত হয়ে থাকে, তখন কী হয়ে থাকে, ইলেকট্রনের শোষণ ঘটে থাকে। আর উচ্চ থেকে যখন নিম্নের দিকে আসে ইলেকট্রনটা, উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথের দিকে ধাবিত হয়ে থাকে তখন কী হয়ে থাকে, ইলেকট্রনের বিকিরণ হয়ে থাকে। এই শোষণের বিকিরণকে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। E2 - E1 লিখতে পারি। এরপরে আমরা আসি হচ্ছে বোরের পরমাণু মডেলের হচ্ছে সীমাবদ্ধতা। বোরের পরমাণু মডেলে হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো ব্যাখ্যা করতে পারলে বা একাধিক ইলেকট্রন আয়ন বিশিষ্ট ব্যাখ্যা করতে পারে না। মানে হাইড্রোজেন একটা ইলেকট্রনকে সে ব্যাখ্যা করতে পারবে, একটা ইলেকট্রনের থেকে বা 1, 2, 3, 4, 5টা হয়ে গেলে সেটাকে কি করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। তারপরে এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তর ইলেকট্রনগুলো যখন স্থানান্তর ঘটে থাকে বোর পরমাণু মডেল অনুযায়ী এই ইলেকট্রনগুলো একটি রেখা বর্ণালী পাওয়ার কথা। সেখানে আমরা কি দেখতে পাই, উচ্চ যন্ত্র দ্বারা তখন দেখা যায় প্রত্যেকটি বর্ণালী কয়েকটি রেখায় বিভক্ত হয়েছে। এসব রেখার উৎপত্তি সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি। এরপরে 3 নম্বর কি বলা হয়েছে, বোর পরমাণু মডেলে একটি ইলেকট্রনে একসাথে ভরবেগ এবং হচ্ছে অবস্থান নির্ণয় করা গেলেও হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে এটি সম্ভব নয়।
যে কোনো একটি নির্ণয় করা যায়। অর্থাৎ যদি ভরবেগ নির্ণয় করা হয় তাহলে আমরা অবস্থান নির্ণয় করতে পারবো না, আর অবস্থান নির্ণয় করতে পারলে ভরবেগ নির্ণয় করতে পারবো না, তাই এটি ভুল প্রমাণিত হয়েছে। এরপরে আসি হচ্ছে বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা। রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি স্তর আর আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেলে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনরত কোনো ইলেকট্রন কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে তা দেওয়া হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি স্তর শোষণ বা বিকিরণ সম্পর্কে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু বোর পরমাণু মডেলে শক্তি হচ্ছে যখন নিম্ন থেকে উচ্চতে যায় তখন কি হয়ে থাকে, শোষণ হয়ে থাকে শক্তির, আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির বিকিরণ হয়ে থাকে। এটা মূলত আমরা কোথায় দেখতে পেয়েছি? বোর পরমাণু মডেলে। এরপরে কি রাদারফোর্ডের পরমাণু মডেল নিউক্লিয়াস ধারণা দেওয়া হয়েছে। আমরা শুরুতেই কি দেখে আসলাম? রাদারফোর্ড কি করে থাকে? সৌরজগতের সাথে তুলনা করে থাকে। সৌরজগতে যেমন সূর্যগুলোকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘুরে থাকে, তেমনি হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তেমন ঘুরে থাকে। এই জন্য মূলত আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে নিউক্লিয়াসের ধারণাটা পেয়ে থাকি। এই জন্যই রাদারফোর্ডকে নিউক্লিয়াসের আবিষ্কারক বলা হয়ে থাকে। এটি মূলত আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখতে পেয়েছি, বোরের পরমাণু মডেলে দেখতে পাইনি। এখান থেকে প্রশ্ন কী কী আসতে পারে? এক আসতে পারে বোর পরমাণু মডেলের স্বতঃসিদ্ধিগুলো লেখো এবং এই দুইটি সীমাবদ্ধ লেখো এবং বোর পরমাণু মডেলে বর্ণনা করো। আমি যা যা পড়িয়েছি এখান থেকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব। আশা করি আপনাদের ভিডিওটা সকলের ভালো লেগেছে। সকলে আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।